দেখি ক্লিয়ার কিনা সবকিছু, একটু কেউ আমাকে জানান দেখি। দেখি আমি একটু শেয়ার দিই। হ্যাঁ, টাইম হয়ে গেছে না, 10টা বাজে। আচ্ছা, আমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, এই ভাই একটু জানান তো শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না, শোনা কি যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি? দেখি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, একটু লাইভটা শেয়ার করে দেন। লাইট কি দেখা যাচ্ছে না নাকি জিম ভাইয়া? লাইট কম হয়ে গেছে, একটু ব্রাইটনেস বাড়াই দিই। কি দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, শোনা যায়? জিম ভাইয়া শোনা যায়? দেখা যাবে মনে হয়, দাঁড়াও একটু ব্রাইটনেস বাড়াই দিচ্ছি আমি। আচ্ছা, রাইট আপনি দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা দেখি ব্রাইটনেস বাড়াই দিচ্ছি আমি, দেখা যাচ্ছে না? আচ্ছা আমি একটু দেখি। দেখা যাবে আশা করি। দেখা কি যাচ্ছে ভাইয়া? আচ্ছা দাঁড়ান একটু আরেকটু আমি শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আমার পেজে একটু শেয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেখা যাচ্ছে, বা আরেকটু আলো হলে ভালো হতো। আচ্ছা আরেকটু আলো হলে ভালো হতো। অ্যাডজাস্ট করতে হবে, কেউ একাই আছি তো এই জন্য একটু হেল্পার নাই এখন, অনেক রাতে যে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমরা একটু স্লাইডগুলো ওপেন করলে আশা করি দেখা যাবে। আমি একটু শেয়ার দিই, আপনারা একটু শেয়ার দিয়ে দেন গ্রুপগুলোতে, যেখানে আমাদের স্টুডেন্টরা আছে সবার জন্য ওপেন করে দেন, সমস্যা নেই ক্লাসটা। ঠিক আছে, দেখি আমার পেজে কি গেছে না। আচ্ছা এখন আমরা শুরু করতে পারি, তাই না? সবকিছু যদি ক্লিয়ার থাকে আশা করি। একটু দেখি, শোনা যায় বাট লাইট একটু দেন। আচ্ছা দাঁড়ান দেখি লাইট কেন ইফেক্ট করতেছে, কোথায় ইফেক্ট, কোন লাইট দেইনি আমি? সব লাইট দিছি তো, দেখার কথা। আচ্ছা দেখি আমরা এখন শুরু করি। দেখে আজকে আমরা কি করতে চাইছি, আজকে আমরা স্পেশাল ভাবে হাজি দানিশের প্রশ্ন সলভ করতে চাইছি। ঠিক আছে, হাজি দানিশের প্রশ্ন সলভ করতে চাইছি। একটু ডিস্টার্ব হবে, আমাকে একটু বোর্ড ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা হচ্ছে আজকে স্পেশালি হাজি দানিশের প্রশ্ন সলভ করব। হাজি দানিশের জন্য যে ইঞ্জিনিয়ারিং ইউনিটে যে টাইপসের প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, সেটা একটু দেখার চেষ্টা করবো যে কি টাইপসের আসছে। তারপরে আমরা পরবর্তীতে ক্লাসগুলো তাহলে ওইভাবে কন্টিনিউ করবো যে কি ধরনের প্রশ্নগুলো পড়াইতে হবে, কোন টপিকগুলো আপনাদেরকে পড়াইতে হবে। ঠিক আছে, এটার একটু ধারণা দিব। শোনা যাচ্ছে তো না? স্যার কেমন আছেন? ইসলাম ভালো আছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখি এই আমরা হচ্ছে
পরে গল্প করবো, এখন হচ্ছে একটু ক্লাসে যাই। এই দেখেন এখানে হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দেখেন 19-20 সালে বি ইউনিটের যে পরীক্ষাটা আসে সেটার একটু আমরা ম্যাথ পোর্শনটা দেখবো। হ্যাঁ, ম্যাথ পোর্শনটা দেখবো, সেখান থেকে বোঝা যাচ্ছে যে বোঝা যাবে কিনা যে কি টাইপের প্রশ্ন আসছে। হ্যাঁ, সেটা আমরা একটু ক্লিয়ার করবো। অল ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কেয়া বলছে আচ্ছা হ্যালো ভাইয়া, আচ্ছা হ্যালো। আল ইমরান, আচ্ছা ইমরান ভাইয়া শেয়ার দাও, শেয়ার দাও। তো হিংসা কেন রে ভাইয়া, শেয়ার দিয়ে দাও। আচ্ছা দেখো আমরা একটু সলভ করে দেখো। তাহলে এখানে হচ্ছে বি ইউনিটের প্রশ্নটা আমরা একটু দেখবো, তাহলে আমরা কিন্তু ধারণা পাবো হ্যাঁ যে কি টাইপের ম্যাথগুলো পড়াবো। এরপরে তখন আমরা রুটিন দিয়ে দিব, ঈদের পর আশা করি রুটিন দিয়ে দিব, তখন হচ্ছে একটা ফ্রিকোয়েন্টলি হাজী দানেশে ভর্তির জন্য যা যা দরকার সব পড়ায় দেওয়া হবে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ যা আছে সব। ঠিক আছে, আমাদের এক্সপার্ট স্যাররা আসবেন, ওনারা সলভ করে দেবেন। ঠিক আছে, সলভ করে দেবেন, পড়াই দেবেন। ওকে ঠিক আছে, এখন তো ক্লিয়ার নাকি? আমি এখন শুরু করবো তাহলে না? শুরু করেন স্যার। আচ্ছা রাইট, আপনি শুরু করছেন, ঠিক আছে। বাকিরা একটু ধীরে ধীরে জয়েন হোক, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দেন তো একটু। এই দেখেন 1 নম্বর প্রশ্নটা দেখেন, ম্যাথে সহজ আসছে, হাজী দানেশ খুবই সহজ প্রশ্ন দেয়, খালি একটু জানলেই হবে। এবার দেখেন তো এই কালারটা দেখা যায় কিনা, দেখা যায়? ইয়েলো কি দেখা যায়? কালারটা দেখা যায় ভাইয়া? দেখা যাচ্ছে? মনে হয় না দেখা যাচ্ছে, দেখি কেউ একটু বলেন। স্যার আমি আছি আখি, আচ্ছা আখি দেখলাম, ঠিক আছে। একটু কেউ জানান দেখা যাচ্ছে কিনা, ইয়েলো কালারটা কি দেখা যায়, না কালার চেঞ্জ করব? এই যে এটা দেখা যায়, এটা কি দেখা যায়? না স্যার, আচ্ছা ওইভাবে ক্লিয়ার না, ঠিক আছে। এইবার দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, এই কালারটা দেখা যায়। ওকে, এইবার দেখেন দেখেন কত সহজ প্রশ্ন আসছে। একটা রেখা যা আছে সেটা ঊর্ধ্বগামী না নিম্নগামী না অনুভূমিক হবে না উল্লম্ব হবে, এটা কিভাবে করবেন কে বলতে পারবেন? এটা কিভাবে করবেন? কালার চেঞ্জ করেন স্যার। আচ্ছা আমি করছি, এবার তো দেখা যায় তাই না? এই কালারটা তো দেখা যায়, কালারটা দেখা যায় না? দেখা যায়, দেখেন। তাহলে আমরা এই একটা রেখা দেওয়া থাকবে, বলবো যে এই রেখাটি ঊর্ধ্বগামী হবে না নিম্নগামী হবে, সেটা কিভাবে আইডেন্টিফাই করবো। ঠিক আছে, এটা খুবই সহজ। এটা আইডেন্টিফাই করার জন্য কি করতে হয়? আমাদেরকে জানতে হয় অক্ষদ্বয়কে ছেদকৃত সরলরেখার সমীকরণ। হ্যাঁ, অক্ষদ্বয়কে ছেদকৃত সরলরেখার সমীকরণ আমরা যদি বের করি কিভাবে বের করে, অথবা এটা এভাবে করতে না, y is equal to এই y-টাকে একদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, 2x + 6 আর হচ্ছে 3, এখন তাহলে 3 হবে না? আমরা যদি এই যে 3y ছিল এরকম 3y দিলাম, একদিকে নিয়ে গেলাম, y is equal to হবে 2/3x + 2। ওকে, দেখেন y অক্ষের প্রতিতাংশের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা এটা বলতে পারি যে হচ্ছে রেখাটা কি গামী হবে। এই রেখাটা কি রকম হতে বলেন দেখি? এই রেখাটা ঢাল তো পজিটিভ, আর হচ্ছে x অক্ষের প্রতিতাংশ কি পজিটিভ দিকে না? মনে করেন আমি x এদিকে গেছে, x অক্ষের প্রতিতাংশ কত এখানে? আচ্ছা আরেকভাবে করা যাবে, দেখেন আগে দুইটাই ক্লিয়ার করে দিই, তারপর আমি যদি এটাকে এইভাবে লিখতাম 2x - 3y - 6, মানে হচ্ছে অক্ষদ্বয়কে ছেদকৃত সরলরেখার সমীকরণে যদি কনভার্ট করি তাহলে কি হবে? x + 3 হবে -3, তাই না? আবার ফের কি দিলাম এখানে মাইনাস, এখানে y ভাগ হচ্ছে -2, তাই না? ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি? x - 3 এখানে হচ্ছে প্লাস y ভাগ 2 লিখলাম ইকুয়াল টু 1। দেখেন দেখি আর অক্ষদ্বয়কে ছেদকৃত সরলরেখার সমীকরণটি কি হিসেবে এরকম, x অক্ষের প্রত্যক্ষ কত? -3 মানে এইদিকে x অক্ষের এইদিকে কাটছি, তাই না? এখন হচ্ছে y অক্ষে কি আছে? 2, দেখেন পজিটিভ 2, পজিটিভ y অক্ষে পজিটিভ কোনটা? এইদিকে না এইদিকে? এইদিকে। দেখেন তাহলে রেখাটা ঊর্ধ্বগামী, এই দেখেন এইদিকে। যদি এইটা y অক্ষের প্রত্যক্ষ যদি নেগেটিভ হইতো তখন আমরা এইদিকে দিতাম, তাহলে নিম্নগামী হইতো। মানে এই ধ্রুবক পদটা যদি এখানে আমাদের এই যে y এর ভ্যালুটাও যদি মাইনাস হইতো, x অক্ষের প্রত্যক্ষ আমরা কি জানতাম? x/a + y/b = 1। এটা হচ্ছে অক্ষদ্বয়কে ছেদকৃত সরলরেখার সমীকরণ। x অক্ষের ছোদাংশ হচ্ছে a, y অক্ষের ছোদাংশ হচ্ছে b, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী তাহলে আমরা বলতে পারবো যে আচ্ছা এক্স্যাক্টলি কোন দিকে যাবে। তাহলে x এর প্রতিটাংশ দেখেন এখানে -3 আসছে, তাই না? -3, তাহলে x এদিকে, আর y এর মানটা কি? দেখো y অক্ষকে হচ্ছে পজিটিভ দিকে সেট করছে, এইজন্য হচ্ছে রেখাটা এই মুখে হবে, ঊর্ধ্বমুখী হবে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? বোঝা গেছে না? বোঝা যায়নি? পরেরটাতে যাবো, তাহলে আনসার কি হবে? ঊর্ধ্বগামী। বোঝা গেছে না? কেউ একটু বলেন বোঝা গেছে কিনা? তো ঢাল দিয়েও করতে পারেন, ঢাল পজিটিভ যেহেতু পজিটিভ দিকে, তাহলে এই দিকে হবে, কিন্তু প্রতিতাংশ তো আমার এই দিকে, তাই না? রেখাটা এই হবে, তাহলে
ঠিক আছে, ক্লিয়ার কি? আচ্ছা, এইবার হচ্ছে পরেরটা যাচ্ছে। ওকে, মনে করলাম ক্লিয়ার বুঝছেন। এবার পরেরটাতে যাই। এই দেখেন, এটা কি নির্ণয় করতে বলছে? এটা তো আপনারা কি নির্ণয় করতে বলেন তো? ইনভার্স ফাংশন নির্ণয় করতে বলছে। এটা সহজ, বলেন आंसर বলেন। কে বলবে? জি স্যার, জি স্যার, জি ভাই। আচ্ছা, বুঝা গেছে। আচ্ছা, ওকে, রিফাত ভাই। আচ্ছা, তাসনিম মাহমুদ রিফাত, জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, তাহলে এইটা দেখেন তো, এটা সহজ। এটা দেখেন, ভাজি ধানের সাথে কিন্তু অনেক সহজ সহজ প্রশ্ন আসছে। তাহলে এটা কি করবেন বলেন তো? f of x এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে দেওয়া আছে, হচ্ছে e এর ভ্যালু কত। ওকে, এটা সহজ। আপনি এটা কি ধরবেন? e ধরবেন, e = e, এই যে x - 3 দিলেন। ঠিক আছে, দিছি যাবে। আমরা y ধরতাম না, ধরি e = f of x, মানে e ধরলাম f of x। এই যে এটা আপনি ধরলেন e = f of x, তাহলে এই যে e এটা বসায় দিলেন, তাই না? এক্সপোনেনশিয়াল যেহেতু আছে ভাই, এজন্য e দিয়ে ধরতে হবে। ওকে, তাহলে x এর মানটা এখানে কি হবে বলেন তো? x এর মানটা যদি আমরা লিখতে চাই, তাহলে f ইনভার্স অফ e হবে না? ওকে, দেখেন করা যাবে কি যাবে না? তাহলে মান বসাই দিলাম। এটা এখন ইয়া করে দেন, এখানে 1 = এই যে x - 3, এবার x এর মান কত হবে? 4। এই x এর মান 4। কত आंसर? 4, 4 নম্বরটা आंसर। বি ডি। আচ্ছা, রাইট আই বলছে বি। ঠিক আছে, বি आंसर, বি ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে দেখেন কি করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এই জন্য e ধরলাম। x এর এই x এর মানটা বের করতে হবে। দেখেন এভাবে বের করে দিলাম, ইনভার্স অফ e হয়ে গেল। জাস্ট ফাই ভ্যালুটা বসাই দিলাম, x এর মান বের হয়ে গেছে। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে? একটু উত্তর করতে হবে। হ্যাঁ, উত্তর দিতে হবে যে বোঝা যায় কিনা। এইবার তাহলে পরেরটাতে গেলাম। হ্যাঁ, পরেরটাতে দেখেন। আচ্ছা, এটা কিন্তু ছোট হাতের কি হবে? হ্যাঁ, ছোট হাতের কি হবে? এটা ছোট হাতের কি হবে? এরকম দেখেন, প্রক্ষেপের উত্থানকাল t এবং সর্বোচ্চ উচ্চতা h হলে h বা t, এটা হচ্ছে বলবিদ্যা থেকে আসছে। ঠিক আছে, বলবিদ্যা থেকে আসলে এটা ফিজিক্স করলেই হয়ে যায়, তাই না? ফিজিক্সে যদি গতিবিদ্যাটা করেন অথবা নিউটনীয় বলবিদ্যা ওখানে করা যায়। ঠিক আছে, তবে হচ্ছে গতিবিদ্যা থেকে আসছে। ওকে, তাহলে এটা দেখেন, এটা কিন্তু মজার একটা ম্যাথ। বলেন आंसर বলতে পারবেন? आंसर কত? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এই দেখেন এখানে বলছে উত্থানকাল। ঠিক আছে, উত্থানকাল মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে অথবা নামতে। ঠিক আছে, আমরা যদি বলতাম বিচরণকাল, উঠতে ও নামতে, তখন কিন্তু বড় হাতের টি। ঠিক আছে, তো যেহেতু এখানে বলছে উত্থানকাল, জাস্ট শুধু টি হবে। হ্যাঁ, মানে উপরে উঠতে যে টাইম লাগে, উত্থানকাল। টি গুলো আমরা কি জানি? ইউ ভাগ জি জানি না? ইউ ভাগ জি জানি। আর এইচ এর মান সর্বোচ্চ উচ্চতা আমরা কি জানি? সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কয়ার ভাগ 2g। ওকে, দেখেন সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে আপনাকে নির্ণয় করতে বলছে কি? দেখেন, নির্ণয় করতে বলছে h ভাগ হচ্ছে t এর হোল স্কয়ার। ওকে, তাহলে কোনো সমস্যা নেই। h এর মান তো আপনি জানেন, ইউ স্কয়ার ভাগ হচ্ছে 2g, আর t এর ভ্যালুটা আমরা এখান থেকে পাইলাম না? t এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, তাহলে t এর উপর স্কয়ার, তাহলে উল্টে যাচ্ছে। এখানে g এর উপর স্কয়ার দিলাম, আর এখানে e এর উপর স্কয়ার। বুঝা গেছে কি? অবশ্যই বুঝা গেছে। তাহলে দেখেন ইউ স্কয়ার স্কয়ার কেটে দিলাম, তাহলে একটা g কেটে গেছে, তাহলে উপরে একটা g আছে, g ভাগ 2, g ভাগ 2। তাহলে आंसर কোনটা? 4 নম্বরটা आंसर। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কত নম্বরটা आंसर? 4 নম্বরটা आंसर কিন্তু। ওকে, দেখুন 4 নম্বরটা g ভাগ 2। ঠিক আছে, আমি কি নেক্সটে যাব? আচ্ছা, পরেরটাতে গেলাম। এইবার দেখেন, এত এর বিস্তৃতি মধ্যপক্ষের মান কত? এটা কিন্তু হচ্ছে ফুল সিলেবাস থেকে আসছে। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি থেকে, আউট অফ সিলেবাসের। এবার কিন্তু আপনাদেরকে হাজিদাংশের জন্য একটু আউট অফ সিলেবাসও পড়তে হবে। হ্যাঁ, যদিও ওখানে বলে দেওয়া ছিল যে শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস, তো আমরা ফুল সিলেবাস চেষ্টা করবো আর কি করতে। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেক রিপিট প্রশ্ন হবে। হ্যাঁ, এখানে অনেক কমন পাবেন, প্যাটার্ন কমন পাবেন। তার মানে একটু আউট অফ সিলেবাস গুলো আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, সো আউট অফ সিলেবাসের সব ক্লাসে আমরা নিব। দেখি এটা কি পারবেন? এটা আউট অফ সিলেবাস, একটু দেখেন, আমি শেখাই দিচ্ছি। বলছে এত এর বিস্তৃতিতে মধ্যপদের মান কত? আপনাকে বলছে মধ্যপদের মান বের করতে। হ্যাঁ, আমরা একটা প্যাটার্ন শিখেছি, দেখেন এই যে a প্লাস bx এরকম ভাবে থাকতে পারে, এটা দিলাম n, অথবা এরকম থাকতে পারে ax টু দি পাওয়ার n প্লাস bx টু দি পাওয়ার n, এখানে n। কিভাবে থাকে তার বিস্তৃতিটা, ঠিক আছে, এরকম দুইটার ক্ষেত্রে বিস্তৃতিটা কিভাবে থাকে তার। হ্যাঁ, প্রশ্ন যেভাবে থাকতে পারে আমাদেরকে দেখতে হবে এই nটাকে, এই যে পাওয়ারটা দেখতে হবে, এটা জোড় না বিজোড়। ঠিক আছে, n যদি জোড় হয় লিখে রাখতে পারেন, এটা n জোড় হলে কি হবে বলেন দেখি? n জোড় হলে হবে মধ্যপদ একটা, n জোড় হলে মধ্যপদ কয়টা? মধ্যপদ একটি।
মধ্যপদ একটি। ঠিক আছে, মধ্যপদ একটি। এনটা যদি জোড় হয় তাহলে মধ্যপদ কয়টা হবে? একটা হবে। আমি একটু ব্রিফলি দেখাই, একটু ভালো মতো দেখাই। এই দেখেন আমরা বললাম যে এন যদি জোড় হয়, এন জোড় হলে কি হবে? এন জোড় হলে মধ্যপদ একটি। মধ্যপদ কয়টি? একটি। মধ্যপদ একটি হবে। কততম পদটা মধ্যপদ হবে ভাই? এই যে n ভাগ 2 প্লাস 1 তম, এততম পদটি তখন হবে মধ্যপদ। ওকে, আবার যদি n বিজোড় হয়, আবার n বিজোড় হলে, আবার n কি হলে? বিজোড় হলে, n বিজোড় হলে মধ্যপদ দুইটি। মধ্যপদ কয়টি হবে? দুইটি হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? যদি n জোড় হয় মধ্যপদ একটি, আর যদি n বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটি। এখন কোন কোন পদটা মধ্যপদ হবে? তাহলে এই ক্ষেত্রে হবে n + 1 / 2 তম একটা, আর একটা হবে n + 1 ভাগ 2 + 1 তম। এই যে, ঠিক আছে, বিজোড় হলে ভাইয়া হবে এই n তম আর হচ্ছে এটা দুইটা মধ্যপদ, এটা একটা, আর জোড় হলে হবে কত? একটাই মাত্র মধ্যপদ হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, লিখে রাখতে হবে। ওকে, ঠিক আছে। এবার তাহলে দেখেন আমরা প্রশ্নে যাই। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল এরকম যে এখানে n এর মান কত দেয়? দেখো মধ্যপদ n কি 16, n হচ্ছে 16, তাই না? 16 জোড় না বিজোড়? জোড় অবশ্যই, তাই না? তাহলে জোড় হলে মধ্যপদ কয়টা হবে ভাইয়া? একটা। মধ্যপদ হবে একটা। তাহলে এখন কোন পদটা মধ্যপদ হবে? তাই না? তাহলে দেখেন যে 16 + 2 ভাগ হচ্ছে 1, কততম পদটা? 9তম পদটা। 9তম পদ। যদি আপনাকে বলতো যে এত এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ হবে, তখন হতো 9তম পদটি। ঠিক আছে, 9তম পদটি। ঠিক আছে, এটুকু বোঝা গেছে না? 9তম পদটি। আচ্ছা, 9তম পদটি বোঝা গেছে, তাই না? এবার দেখেন তাহলে এখন আমাকে কি বলছে? পদটির মান নির্ণয় করতে বলছে। মান আমরা আগের ক্লাসে পড়ছিলাম। ঠিক আছে, মান কিভাবে নির্ণয় করতে হয়? NCR a to the power n minus r আর হচ্ছে b to the power r, এইটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, যে কোনো দ্বিপদী ক্ষেত্রে প্যাটার্নটা কি ছিল ভাই? প্যাটার্নটা ছিল এরকম: ax to the power n plus bx to the power n, এখানে হচ্ছে n এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান পড়ছিলাম। ঠিক আছে, x বর্জিত পদের মান যে কোনো মানটা হচ্ছে এইভাবে বের করতে হয়: NCR a to the power n minus r b to the power r। ঠিক আছে, বোঝা যায় না? ওকে, তাহলে এখন আমাদের এখানে দেখেন আমাদের n এর মান বের হয়েছে, r এর মান কত বের হয়েছে? 9তম, মানে r + 1 তম পদটা যেহেতু আমরা বলছিলাম, তাহলে r এর মান কত? r এর মান হচ্ছে ভাই 8। বুঝা গেছে? তাহলে এখন আমরা কি নির্ণয় করব? মান নির্ণয় করব। কার? মধ্যপদটা। ঠিক আছে, কততম পদটি মধ্যপদ? এখানে 9তম পদটি। তাহলে NCR, n মানে কত? 16, c মানে কত? c তো c। আচ্ছা, r এর মান কত? r এর মান হচ্ছে 8। তাহলে NCR লিখলাম। এটা তো ক্লিয়ার? ঠিক আছে, 16 কোথায় পাইলাম? এই যে পাওয়ারটা এখানে হলো 16। আর কোথায়? এই 8টা কোথায় পাইলাম? এই যে মধ্যপদটা, কততম মধ্যপদটা? 9তম পদ। তাহলে r + 1, আমরা জানি r + 1 তম পদটি মধ্যপদ হবে। তাহলে r এর মান কত? 8, কারণ হচ্ছে 8 + 1 মানে হচ্ছে 9তম। দেখেন, তাহলে এটা r + 1 তম, r এর মান হলো 8। ঠিক আছে, r এর মান নিলাম আমরা 8। তাহলে NCR a মানে কত ভাইয়া? a মানে হচ্ছে এই যে x এর কত? x এর সহগ 1, 1 এর উপর পাওয়ার দেওয়ার দরকার আছে? যা দিব তাই 1ই হবে না? তাও আমরা দিলাম। দেখেন n - r মানে 8 হবে। আর b মানে কত ভাইয়া? b মানে -1। দেখেন এখানে মাইনাস আছে, আমাদের প্যাটার্ন ছিল পজিটিভ, তাহলে b এর মান এখানে -1। ঠিক আছে, বুঝা গেছে? b এর মান -1। ওকে, তাহলে এখন আমরা কি করলাম? এখানে হচ্ছে 8 দিলাম। তাহলে দেখেন 1 এর উপর পাওয়ার দিলে তো আমাদের সেম উইবলেই হয়, তাই না? তাহলে কি আমাদের ওটা দেওয়ার দরকার আছে? এটা আমাদের দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কি ভাই রিফাত ভাই কি বলছে? আর রিফাত ওকে, আর দেখো ভাই এখানে 8c, তাহলে 16c 8, 16c 8। দেখেন এটা এখন হিসাব করা আমরা শিখেছিলাম বিন্যাস সমাবেশে, নাহলে আমাদের যে আমার পেজে যায় দেখবেন যে ক্লাসগুলো দেওয়া আছে, হ্যাঁ, কিভাবে হিসাব করবে এটা। তাহলে আমি এখন দেখেন এই হিসাবটাও সহজ, একটু টাইম লাগবে আর কি। দেখেন আগে কিন্তু ক্যালকুলেটর ছিল না, তাও বড় বড় হিসাবগুলো দিছে। ওকে, তা আমি একটু ধারণা দিচ্ছি কিভাবে হবে। ওকে, হিসাবটা কিভাবে করব দেখেন। তাহলে 16c8 মানে কিন্তু আমরা কি বলেন দেখি, এই 16 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল, আর 16 - 8 না? তাহলে 16 - 8 মানে কি 8 ফ্যাক্টোরিয়াল হবে। এই 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল, এটা কি বোঝা গেছে? দেখেন এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে NCR। এই যে NCR এর পরিবর্তে আমরা লিখতাম ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল r n - r যে ফ্যাক্টোরিয়াল, এইভাবে।
ওকে এখানে n এর পরিবর্তে লিখছিলাম n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ঠিক আমার ভুল হয়েছে ভাই। আচ্ছা শ্যাম ভাইয়া কি ভুল হয়েছে ভাইয়া? তোমরা আসছো? আচ্ছা ঠিক আছে শ্যাম ভাইয়া, তাহলে শ্যাম ভাইয়া आंसर বলবে এবার। এই দেখেন তাহলে এইভাবে বললাম না ফ্যাক্টরিয়াল 16 8 এখন দেখেন এইটা কিন্তু বড় হিসাব। হ্যাঁ তো আমরা একটু চালাকি করব দেখেন। তাহলে এই 16 ফ্যাক্টরিয়াল মানে কি আমরা 8 ফ্যাক্টরিয়াল আগে লিখলাম, তাহলে 9 10 11 12 13 14 14 আছে 15 দেখেন 16 কত বড় হিসাব তাই না? আর নিচে দেখেন 8 ফ্যাক্টরিয়াল একটা 8 ফ্যাক্টরিয়াল লেখা যাবে, কারণ হচ্ছে 16 ফ্যাক্টরিয়াল মানে কি 16 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে একেবারে 16 পর্যন্ত গুণ। এই যে দেখেন তাহলে আমি 8 ফ্যাক্টরিয়াল লিখলাম মানে 1 থেকে 8 পর্যন্ত গুণ, তারপর আমি বাকিগুলো লিখছি। ওকে লেখা যাবে। এইবার 8 ফ্যাক্টরিয়াল তো ছিল, আবার এবার এই 8 ফ্যাক্টরিয়ালটাকে আমরা এখন ছোট করে দেব। দেখেন যে শুরু 1 থেকে 8 পর্যন্ত লিখব 3 4 5 6 7 8 নেন আপনাদের সুবিধার জন্য করে দিলাম, নাহলে আমাদের মুখস্থ ছিল কিন্তু ফ্যাক্টরিয়াল 8 মানে হচ্ছে 40320 তাই না? আমরা ক্লাসে শিখেছিলাম যে 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মনে রাখতে বলছিলাম তাই না? 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 এরকম তাই না? তাহলে দেখেন এবারে ফ্যাক্টরিয়াল 8 কেটে দেওয়া যাবে, এই যে দিলাম এটা কেটে দিছি। ওকে এখন আপনারা এটা হিসাব করবেন, ঠিক আছে? হিসাব করা যাবে। দেখেন 8 2 16 এই যে উপরে 16 কেটে দিলাম, ঠিক আছে? 3 5 15 এই 15টা কেটে দিছি। এইবার 4 আছে এখানে 4 না 3 4 12 এখানে 3 4 12 করে দিলাম। ওকে দিছি। এবার 3 দুগুণে 6 দিছি কেটে। এইবার 7 দুগুণে 14 এই যে 14 কাটে দিছি। তাহলে আমার आंसर কি হবে? এখানে 90 11 প্লাস 13 এটা গুণ করতে হবে, ঠিক আছে? 11 13 দেখেন। তাহলে আমরা নরমালি একটু চিন্তা করে দেখি, এটাকে 100 ধরলাম নরমালি, তাহলে 100 ধরলে 11000 12000 সামথিং হবে তাই না? এই দেখেন তাহলে 12000 সামথিং হবে 4 নাম্বারটা आंसर। একটু হিসাব করে নিবেন, আমরা ছোট করে দিছি। এরপরে এই হিসাব গুণটা আপনারা করতে পারেন তাই না? করা যাবে না? এই দেখেন বড় বড় হিসাব কিন্তু তাও দিছে। হ্যাঁ তার মানে দ্বিপদীর একটু করতে হবে। आंसर ডি। আচ্ছা आंसर দে নাকি রিফাত ভাই आंसर দেন না? আচ্ছা দেখো তাহলে কত নাম্বারটা আছে? 4 নাম্বারটা। এইভাবে হিসাবটা করতে হবে, মানে ফ্যাক্টরিয়াল হিসাবগুলো আমরা ক্লাসে শিখাইছি, তাও আবার আমরা পরে শেখাবো, ঠিক আছে? যখন রুটিন অনুযায়ী ক্লাস নেব তখন শেখাবো। ওকে 4 নাম্বার। এবার দেখি পরেরটা 5 নাম্বার। এটা সবাই পাবেন। দেখেন এটা ক্রস গুণ নির্ণয় করতে বলছে, ভেক্টর থেকে আসছে তাই না? ম্যাথের ভেক্টর, যদি এটা আউট অফ সিলেবাস কিন্তু ম্যাথের ভেক্টর থেকে আসছে। ওকে কিন্তু ফিজিক্সে তো আপনারা পড়ছেন এ ক্রস বি। এটা বলেন, এটা आंसर বলেন। এটা আমি করে দিব না, এটা আপনারা বলেন आंसर কি হবে? 5 এর आंसर কি বলেন তো? 5 এর आंसर বলেন। 5 এর आंसर বলেন। -i plus 3j plus k -i plus 3j plus k আছে কথা? -i plus 3j plus k आंसर হওয়ার কথা ছিল না এটা? দেখি কি आंसर বলতে হবে। রাইট আপনি বলো आंसर বলো এটা। রিভার ভাই বলো এবার দেখি এটা কত आंसर। আচ্ছা আমি করে দিচ্ছি, করে দিব। এটা ভুল অপশন দেওয়া আছে দেখি। তাহলে ক্রস গুণ তো আমরা জানি, এই ক্রস বি কিভাবে নির্ণয় করতে হয় বলেন তো? এই ক্রস বি হচ্ছে i j k এইভাবে লিখতেন আপনারা। তাহলে 1 1 2 2 1 আর 1 তাই না? এরকম করতাম না? তাহলে কি করতে হবে এখন? এখন আমাদের কি করতে হবে যে এই যে i টা কমন নিতে হবে। তাহলে হচ্ছে এই সারি কলম বাদ, তাহলে 1 থাকলো, ঠিক আছে? মাইনাসে আবার -2 হইল, ঠিক আছে? 2 এবার মাইনাস চেঞ্জে আমি তাহলে এই সারি কলম বাদ দিব, দিলে কি হবে বলেন দেখি? 1 প্লাস 4 এখানে দিছি, ঠিক আছে? এবার হচ্ছে প্লাস কে নিছি তাহলে এই সারি কলম বাদ -1 -2 দেখেন তাহলে তো ঠিক আছে। এই দেখেন এখানে হচ্ছে i এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে 5 -5j তাই না? -5j হইছে না? এখানে -5j আর হচ্ছে -3k। তাহলে 3 নাম্বারটা आंसर। কত आंसर? 3 নাম্বার आंसर না? आंसर কি 3 নাম্বার? কত आंसर বলছেন দেখি। কি ভাই বলো রে, ভাই সিয়াম ভাই রিফাত ভাই কই গেলা? এগুলো বলো দেখি কত आंसर? 3 নাম্বারটা आंसर। হ্যাঁ তারপরটা তো যাই, টাইম ঠিক হবে না। এইবার দেখেন, এই দেখেন এটা আউট অফ সিলেবাস থেকে আসছে। ব্যানানা শব্দটির
সবগুলো বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যাবে, তাই না? এটা হচ্ছে বিন্যাস থেকে আসছে। এটা কোথা থেকে আসছে ভাইয়া? বিন্যাস থেকে আসছে। তো বিন্যাস থেকে বলেন দেখি কত आंसर হবে। বিন্যাস থেকে আসছে, সি আসতেছে। আচ্ছা সি आंसर হবে, তাই আপনি ঠিক আছে। সি সি এর ফলে সি, আগেরটা সি ছিল। এবার দেখেন এবার কত आंसर হবে বলেন তো। বলছে শব্দটির বর্ণগুলি সবগুলি বর্ণ ব্যবহার করে, এটা আউট অফ সিলেবাস। বিন্যাসের আমরা শিখাইছিলাম বিন্যাস, আমরা বলছি দেখেন একটু প্যাটার্ন শেখাই। হ্যাঁ, বিন্যাসের ক্ষেত্রে কি বলছিলাম আমরা? বিন্যাসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে হচ্ছে n সংখ্যক বস্তুর মধ্যে, দেখেন n সংখ্যক বস্তু দেওয়া থাকবে আপনার, n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক এক জাতীয় আর একটা দিলাম s সংখ্যক এক জাতীয় যদি হয়, তাহলে এদের নিয়ে বিন্যাস কি হবে? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r আছে ফ্যাক্টোরিয়াল s। ঠিক আছে, যে টোটালটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে সেম গুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, বিন্যাসের ক্ষেত্রে তাহলে কি করলাম আমরা? বললাম n সংখ্যক বস্তুর মধ্যে থেকে, ঠিক আছে, r সংখ্যক বস্তু এক জাতীয়, s সংখ্যক বস্তু এক জাতীয় হলে এদের নিয়ে বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল n, মানে টোটালটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেম গুলার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সেম গুলার ফ্যাক্টোরিয়াল, বুঝছি? সেম গুলার ফ্যাক্টোরিয়াল, সেম গুলার ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে আমরা পাবো কিভাবে? আচ্ছা आंसर হচ্ছে বি। দেখি বলতে দেখেন এটা আমরা এখন দেখি। তাহলে আমাদের কি আছে? বানানাতে কয়টা শব্দ? একটা ওয়ার্ড কয়টা? বর্ণ 1 2 3 4 5 6, তাহলে মোট বর্ণ কয়টি? 6টি বর্ণ। ঠিক আছে, মোট সেম কয়টা ভাইয়া? দেখেন একটা দুইটা তিনটা, তিনটি হচ্ছে এ, তিনটি এ আর দুইটি এন। ঠিক আছে, দুইটি এন। তাহলে দেখেন মোট কয়টা? 6টা। ঠিক আছে, মোট হচ্ছে 6টা। এর মধ্যে কি বলছে? তিনটা এ, সেই হলে ভাগ দিতে হয়। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি, বলে দেখি 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720 লিখলাম। আর এখানে হলো 6 আর এটা হচ্ছে 2, এভাবে করলেও হবে, ইজি ভাবে করলেও হবে। কারণ 6 দুগুণে 12, 12 হচ্ছে না? 6 দুগুণে 12, তাহলে কত? কয় 12 হচ্ছে 72, কয় 12 72 জানা না? 12 কে 12 6 12 72, তাহলে 6 0 60। তাহলে কত आंसर ভাইয়া? 60, 3 নাম্বারটা आंसर পারছেন? 3 নাম্বার आंसर। ওকে, তাহলে দেখেন এটা আমরা কত হচ্ছে? ফ্যাক্টর 6 ভাগ ফ্যাক্টর 2 ফ্যাক্টর 2। ওকে, বুঝছি না? বুঝি নাই? বুঝছি। এবার পরেরটাতে যাই। দেখেন পরেরটাতে যাই। আচ্ছা এইবার দেখি ভাইয়া, এই দেখেন এটা তো খুবই সহজ। 7 নম্বরটা কি আসছে? এখানে যদি আমরা x এর মানটা বের করে নিই, তাই না? তাহলে কি sin থিটা হবে না? তাহলে sin থিটার ভ্যালু হচ্ছে x, যে এখান থেকে বের করে নিলাম sin থিটার ভ্যালু x, cos থিটার ভ্যালু কত? সহজ। তাই cos থিটার ভ্যালু তাহলে আমরা তো এমনি জানি, এইভাবেও হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 না? এখান থেকে আমি কি cos থিটার মান বের করতে পারবো কি পারবো না? 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে গেছে, এটা স্কয়ার ছিল। তাহলে এখন আমরা রুট দিয়ে দেব 1 মাইনাস x, sin থিটার মান কত? x, x এর উপর স্কয়ার, তাহলে এটা চলে গেল। ওকে, কোনটা आंसर? 1 মাইনাস x এর উপর স্কয়ার। অথবা এটা ইনভার্স যুক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? ত্রিকোণমিতিক জ্যামিতিক অনুপাতের সূত্র প্রয়োগ করে সলভ করতে হয়। ওকে, সেটাও কিন্তু হবে। লম্ব ভূমি তোমরা ত্রিভুজ আগে পড়ছিলাম। ঠিক আমার আরেক রকম আসতেছে, রাইট? আপনি কিসের কি আরেক রকম আসছে? সি সি। এই যে দেখেন এটার आंसर কত? এটার आंसर কিন্তু এটা 2 নাম্বারটা आंसर 7 এর 2। ঠিক আছে, 7 এর হচ্ছে কত? 7 এর হচ্ছে 2। এবার 8 নাম্বারটা দেখি, পরেরটা দেখি, পরেরটা দেখি। ঠিক আছে, এবার কে বলবে? রিফাত ভাই বলবে এবার आंसर। এই দেখো দ্বিঘাত সমীকরণের একটি মূল মাইনাস i হলে সমীকরণটি কত হবে? এটা বহুপদী থেকে আসছে। হ্যাঁ, বহুপদী সমীকরণ আপনাদের সিলেবাসের মধ্যে ছিল, এটা শর্ট সিলেবাসের মধ্যে ছিল বহুপদী সমীকরণ। এবার आंसर বলেন, বলেন দেখি কে বলতে পারছে? 5 নাম্বারটা আমি মেবি ভুল লিখছি। আচ্ছা ভুলে তুলছি না, পরের কালারটা সলভ করছি। ঠিক আছে, এইবার বলে দেখো রাইট আপনি এটা কত आंसर হবে? 8 নাম্বারটা आंसर কত? রিফাত ভাই বলো, সিয়াম বলো, 8 নাম্বারটা কত आंसर হবে বলো? দেখেন আমি বলে দিচ্ছি। 8 নাম্বারটা আমরা কি বলছিলাম? একটা জটিল মূল আছে। হ্যাঁ, দুই ভাবে করা যাবে। আমরা এইভাবে শিখছিলাম a প্লাস ib, এই এরকম ভাবে শিখছিলাম a প্লাস ib। একটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা সরাসরি করছিলাম x স্কয়ার মাইনাস টুয়াইস ax প্লাস a এর উপর স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আর আপনারা মেইন নিয়মে যদি শিখতে চান তাহলে সেটা ছিল এরকম। এটাই মেইন নিয়ম, আমরা হচ্ছে লাইন জাম্প করছি। ঠিক আছে,
তা আপনারা জানতেন একটা মূল যদি জটিল হয় অপরটি হবে অনুবন্ধী জটিল, একটা মূল জটিল হলে অপরটি হয় অনুবন্ধী জটিল, তাই না? আর একটা অনুবন্ধী জটিল আমরা বের করতে পারি কিভাবে করতে হয়। আমি দুইটা জিনিস শিখাচ্ছি, একটা যদি মাইনাস আছে তাহলে প্লাস আই, তাহলে একটা মূল হবে এটা, একটা মূল হবে এটা। আর দুই মূল বিশিষ্ট সমীকরণ আপনারা জানেন, তাই না? কিভাবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল এভাবে লিখতে নেই প্লাস b x আচ্ছা মাইনাস প্লাস হচ্ছে a। তো এই দুই মূল বিশিষ্ট সমীকরণটা, একটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল দেওয়া আছে, একটা a একটা b, তাহলে সমীকরণটা কি হয়? সমীকরণটা এরকম না যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, তাই কি না? এরকম। তাহলে আমরা শিখবো এইভাবেও পারা যাবে, এইভাবেও পারা যাবে। তো এটা তো আমরা সবাই জানি, আমরা এই নিয়মে শিখি, ঠিক আছে? তাহলে যখন বড় দিবে তখন আমরা অনুবন্ধী বের করতে হবে না, ডিরেক্ট হবে। তাহলে আমরা লিখলাম x স্কয়ার মাইনাস, এটা কি বাস্তব মান আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া? বাস্তব মানটা তো নাই, মানে বাস্তব মান নাই মানে এই পোরশনটা 0 হবে, ঠিক আছে? মাইনাস 0 প্লাস এটার উপর 1 এর উপর স্কয়ার মানে 1 হবে। তাহলে বুঝা গেল কি आंसर? x স্কয়ার কি आंसर বলতে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ওকে? x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 4 নম্বর आंसर, ওকে? আচ্ছা সবারই आंसर বলছে ডি। কি বলছে? ফাতেমা রহমান ফারিয়া পে বি বলছো কেন? এটা তো ডি आंसर, বি হবে না তো, কারণ দেখেন 1 এখানে 1 এর উপর স্কয়ার দিতে হবে যে, তাহলে বি হবে না, 4 নাম্বারটা आंसर কিন্তু। রাইট আপনি ডি বলছে, হ্যাঁ ডি রাইট आंसर, ডি রাইট आंसर, বুঝা গেছে না নাই? এবার দেখেন আমরা যদি এইভাবে করি, দেখেন তাহলে আরেকভাবে করে দিচ্ছি যে x স্কয়ার মাইনাস মূলদ্বয় যোগফল, মূলদ্বয় যোগফল মানে একটা মূল i আর একটা মূল হচ্ছে প্লাস i, ঠিক আছে? মূলদ্বয় যোগফল আর হচ্ছে প্লাস মূলদ্বয় গুণফল, তাহলে মাইনাস i আর হচ্ছে i ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে x স্কয়ার এই পোরশনটা তো কেটে গেছে, এইজন্য 0 হয়ে গেছে এখানে। এখানে দেখেন এখানে কি হবে? i স্কয়ার মান কত? -1, তাহলে মাইনাস এর নিচে প্লাস 1 না, এই দেখেন ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এই রকম आंसर কিন্তু 4 নম্বরটা आंसर, বুঝা গেছে এবার? ঠিক আছে ফারিয়া, বুঝা গেছে? আচ্ছা এইরকম হবে কিন্তু आंसर, ওকে? তাহলে এটা आंसर ছিল 4 নাম্বারটা, কারেকশন করে নেবেন। দেখেন আমরা দুই ভাবে শিখিয়ে দিলাম, এক বললাম একটা মূল যদি জটিল হয় অপরটি হবে অনুবন্ধী জটিল, আর কি হয় বলেন দেখি? আর হবে a b মূল বিশিষ্ট। যদি আমরা মূল দুইটা জানি তাহলে হচ্ছে কি করতে হয়? তাহলে হচ্ছে আমরা জানি যে x স্কয়ার মাইনাস মূলদ্বয় যোগফল x আচ্ছা না প্লাস মূলদ্বয় গুণফল, আরেকটা আমরা বললাম a প্লাস ib, যদি হচ্ছে এরকম যে কোনো একটা মূল দেওয়া থাকে তাহলে আপনি করবেন x স্কয়ার মাইনাস টুয়াইস ax, এই যে বাস্তব অংশটা, আর হচ্ছে প্লাস এই বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার দিয়ে 0, এটা ওকে? বুঝা গেছে? আচ্ছা ফারিয়া আমি বুঝছি, ঠিক আছে, ওকে? দেখি এবার পরেরটাতে যাই, ঠিক আছে? এবার দেখেন 9 নাম্বারটা ওমেগা যুক্ত, এটাও জটিল সংখ্যা, ঠিক আছে? এটা জটিল সংখ্যা, এটাও আপনাদের সিলেবাসের মধ্যে আছে। এইবার এটা आंसर বলেন, এটা তো এক লাইনে आंसर দেখেই পাবেন, তাই না? এটার आंसर বলেন তো, কে বলতে পারবে? आंसरটা কে বলতে পারবে? এই যে আমরা শিখাইছিলাম ক্লাসে যে মাইনাস যেখানে আছে সেখানে হচ্ছে 2 নিব, ঠিক আছে? 2 আর ওমেগা টু দি পাওয়ার 5 মানে কি? ওমেগা স্কয়ার লেখা যাবে, এটা নিলাম, ওকে? এখানে গুণ দিলাম, এখানে মাইনাস পোরশন আছে তাহলে মাইনাস 2 নিলাম, ওকে? 2 আর 1 তো 2ই হবে, আর এখানে মাইনাস পোরশন আছে 2 ওমেগা নিলাম, ঠিক আছে? মাইনাস 2 ওমেগা, সাইনটা সমান নিতে হবে মাইনাস 2 ওমেগা, বুঝছি না বুঝি নাই? দেখেন এইরকম যখন পূর্ণাঙ্গ থাকবে আমরা লিখলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 না, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা সরাসরি লিখতে পারবো এগুলা, যেখানে মাইনাস চিহ্ন আছে সেখানে শুধু 2 নিব, 2 গুণ করে দিব তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা ফারিয়া আপনি বি आंसर বলছেন, ঠিক আছে, দেখি বি आंसर হবে, ওকে? চেক করি, মাইনাস এর প্লাস কেটে দিলাম, দিছি, এবার এখানে মাইনাস আছে, ওকে? মাইনাস আছে না, তাহলে 2 2 গুণে 4 4 গুণে কত হয়? 8, তাহলে মাইনাস 8 आंसर, তো কত आंसर? -8 ওমেগা কিউব মানে 1, -8 आंसर, ঠিক আছে? -8 आंसर হবে, ঠিক আছে? आंसर সি রাইট আপনি কে বলছে? ফারিয়া রিফাত আপনি বলছে নাকি না রাইট আপনি? আচ্ছা রাইট আপনি বলছে কত? সি, সি রাইট आंसर, ঠিক আছে? দেখেন আরেকবার বলে দিচ্ছি, ক্লিয়ার হয়ে নেন, হ্যাঁ? এগুলো কিন্তু আসবে, এবারও আসবে, আর যদি সেভাবে আসবে ওই একদম অঙ্ক। তাহলে এই যে মাইনাস চিহ্নগুলোর সাথে আমি কি বললাম? 2 নিব, আর যা হবে তাই, এর মানে 5 দিলাম প্রথমে, নেন আপনাদের সুবিধার জন্য প্রথমে 5 দিলাম আমি, ওকে? এখানে কত ছিল? -1 আছে না, তাহলে -2 হবে, এবার -2 দিলাম, ওকে? এখন মাইনাস ওমেগা আছে না এখানে, আবার এখানে -2 ওমেগা দিলাম, বুঝছি? এবার ওমেগা পাওয়ার 5 মানে কি লেখা যাবে ভাইয়া? অথবা দেখেন এটা লিখতেছি মাইনাসে মাইনাসে প্লাস, এটা কেটে দিলাম, এই মাইনাস থাকবে 2 দুগুণে 4 4 দুগুণে কত? 8 8, ঠিক আছে? -8 আর ওমেগা টু দি পাওয়ার 6 এভাবে লিখলাম, নেন ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি? এটা মানে 1 না,
-8 × 1 তাহলে কত आंसर -8 বুঝা গেছে 3 নাম্বারটা आंसर আচ্ছা রিফাত আপনি নাকি আচ্ছা ঠিক আছে ভুল করে বলছি পাগলি ওকে এবার দেখি পরেরটাতে যাই এবার দেখেন 10 নাম্বার এটা তো দুনিয়ার সবচেয়ে সহজ একটা ম্যাথ দেখেন এটা কে পারবে দেখেই পারবে সবাই পারবে বলেন তো কত आंसर বলেন কত आंसर দ্রুত যাই একটু এই যে sin ইনভার্স sin কে লিখছে x এর ডিগ্রি কত 1 4 নাম্বারটা आंसर তাই না এটা 4 নাম্বারটা आंसर এবার পরেরটাতে যাই দেখেন 25টা ম্যাথ আছে একটু তাড়াতাড়ি যাই এটা কমপ্লেক্স ম্যাট্রিক্স কোনটা ছোট বাচ্চার প্রশ্ন দিছে হাজির দেখেন কমপ্লেক্স ম্যাট্রিক্স কোনটা কমপ্লেক্স মানে i থাকবে i কোথায় আছে একটাতে আছে কোনটা आंसर এটা आंसर বুঝছেন তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্স হচ্ছে তোমার i যুক্তগুলো থাকবে ওমেগা যুক্ত যদি থাকে একটা ম্যাট্রিক্স সেটা হবে জটিল ম্যাট্রিক্স বা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স ওকে a ঠিক আছে রাইট আপে a ইজ দ্য রাইট आंसर ঠিক আছে রাইট আগেরটা বলছিল d ঠিক আছে a आंसर এটা হ্যাঁ এবার পরেরটাতে যাই দেখেন যে বৃত্তের ব্যাসার্ধ কত এটা তো সহজ আসবেই হাজিদানিশা আসবেই হাজিদানিশা বলে দেই বৃত্ত থেকে কি এই প্রশ্নগুলো আসবে এই বৃত্তের সাধারণ সমীকরণটা আছে না x² + y² + 2gx + 2fy + c = 0 হ্যাঁ এই কোশ্চেন থেকে হয় কেন্দ্র নির্ণয় বলবে ব্যাসার্ধ নির্ণয় বলবে অথবা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে কি হবে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে কি হবে x অক্ষকে স্পর্শ করলে কি হয় x অক্ষকে স্পর্শ করলে y অক্ষকে স্পর্শ করলে কি হবে এটাই আসে এটা আমরা সবাই জানি তাই না x অক্ষকে স্পর্শ করলে g² = c y অক্ষকে স্পর্শ করলে f² = c ঠিক আছে x অক্ষকে স্পর্শ করলে g² = c y অক্ষকে স্পর্শ করলে f² = c ঠিক আছে এইবার দেখেন তাহলে এখানে আমাদের কি চাইছে এতগুলো কি চাইছে চাই না আমি বললাম যে বৃত্ত থেকে কি আসবে বৃত্ত থেকে এই টাইপটা থেকেই আসবে একবার ড্যাম শিওর থাকবে আসবেই এবার এখানে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তো ব্যাসার্ধের সূত্র তো আমরা জানি g² + f² - c তাই না g² + f² - c आंसर বলা শুরু করছেন নাকি আচ্ছা b आंसर আচ্ছা দেখি আমরা b आंसर দিতে পারে তাহলে এখানে g এর ভ্যালু কত g এর ভ্যালু আমরা নির্ণয় করতে জানি কি জানি না মাইনাস দিয়ে x এর সহগ ভাগ 2 এখানে x এর সহগ কত এখানে -2 ভাগ 2 এখানে y এর সহগ আমরা f কিভাবে বের করে মাইনাস দিয়ে y এর সহগ ভাগ হচ্ছে 2 তার মানে দেখেন এখানে 1 এখানে 1 তাহলে কেন্দ্র পাইলেন আপনি 1 আর 1 তাহলে আপনি কি করলেন 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার c এর ভ্যালু কত -7 তাহলে -7 এর প্লাস 7 তাহলে কত হয়েছে 9 মানে কত 3 হইছে 3 তাহলে কত आंसर 2 সবারই आंसर ঠিক আছে রিফাত ভাইয়া বি বলছে ফারিয়া বি বলছে রাইতা বি বলছে ঠিক আছে হইছে ঠিক আছে বি आंसर ওকে এবার দেখেন পরেরটাতে যাই দেখেন এটাও কিন্তু আউট অফ সিলেবাস সমাবেশ থেকে বিন্যাস থেকে আসছে তাই না এনপিআর বিন্যাস থেকে আসছে এই টাইপের ম্যাথ এবার আসতে পারে এটা যদিও আউট অফ সিলেবাস তাও এই দেখেন একটু বিভিন্ন ভাবে করা যাবে আমরা সহজ পদ্ধতিটা দিয়ে করছি np4 মানে কত আমরা বলছিলাম npr মানে কত npr মানে n * n - 1 n - 2 ডট 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 এভাবে লিখতাম তাই না এবার দেখেন তাহলে np4 দেওয়া আছে যেহেতু তাহলে আমরা n - 1 n - 2 n - 3 লিখলাম কেন এই যে 4 মানে এই যে একটা দুইটা তিনটা চারটা পদ লিখলাম ওকে ডিক্রিজ করতে হবে চারটা পর্যন্ত ঠিক আছে আগের পদ পর্যন্ত যাবেন একটা দুইটা তিনটা চারটা 3 পর্যন্ত গেছে ইকুয়াল তাহলে এখানে 14 আছে ইনটু n - 2 এটা একটা নিলাম n n - 1 মানে n - 3 হবে এবার n - 2 মানে হচ্ছে n - 4 হবে বুঝছি তিনটা পদ গেছে একটা দুইটা তিনটা কেন এখানে 3 আছে ওকে শেষ এবার দেখেন ইজি n - 2 n - 2 এখান থেকে ভ্যানিশ করে দেওয়া যায় এখান থেকে এটা বাদ দিয়ে দেওয়া যায় জানো তাহলে এখানে কি হবে n² - n = কত ভাইয়া ওপাশে 14 n - 4 এই দেখেন আপনি যদি একটু চালাক হন এখন অপশন টেস্ট করলেও হবে ঠিক আছে অপশন টেস্ট না করলেও হবে এখন হচ্ছে আপনি যদি এইভাবে করেন এখন এটা এরকম আসলাম এটা 15n হইলো না আর এখানে হচ্ছে দেখেন এই পাশে আমি সরাসরি নিয়ে আসছি এই তো এই পাশে নিয়ে আসছি 4 4 কত হয় 56 তাহলে 56 দেখেন এটা 56 হবে এখানে মাইনাস হচ্ছে প্লাস একবারে নিয়ে আসছে ভাইয়া তাহলে বোঝা যাচ্ছে কি হবে এটা দ্বিঘাত সমীকরণ মানে কয়টা মান থাকবে বলেন তো দুইটা মান থাকবে নরমালি দুইটা মান থাকবে দেখেন এখানে যদি নেগেটিভ তার মানে দুইটাই পজিটিভ হবে তাই না তাহলে কোনটা আছে 7 8 56 7 আর 1 নাম্বারটা आंसर তাহলে 13 হচ্ছে 1 অপশন টেস্ট করলেও হবে 1 1 হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত আমরা যদি দেখেন এখানে যদি আমরা অপশন টেস্ট করতাম তাও কিন্তু হইতো
এবার দেখেন নরমালি কি হতে বলেন দেখি, নরমালি হচ্ছে যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটা ভ্যালু আসবে, 2 আর 4 হওয়ার কথা না। এবার দেখেন 7 8, এবার দেখেন সেম জিনিসটা আছে না, সেম দিয়ে আমরা চেক করব, হয় 6 দিয়ে চেক করব না হলে 8 দিয়ে চেক করব। দেখেন 8 দিয়ে চেক করেন 8 8 64 64 অপশন টেস্ট করতেছি কিন্তু 64 মাইনাস 8 ইজ ইকুয়াল টু দিলাম 8 থেকে 4 বাদ দিলে কত হবে, 8 থেকে 4 দিলে 4 4 থেকে কত 56 56, 64 থেকে 8 বাদ দিলে কত হয় 56, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, তাহলে কত দেখেন 8 আছে, 8 দুইটা নেই আছে, তাহলে এটা आंसर 7 দিয়ে আমরা চেক করলাম না, ঠিক আছে, এক নাম্বারটা आंसर, হ্যাঁ সবারই হয়েছে, ঠিক আছে ঠিক আছে সবারই হয়েছে, ঠিক আছে। এবার তাহলে পরেরটাতে যাই দেখি, এই টেক্সটের ম্যাথ কিন্তু আসবে এবার হাজির আসে, হ্যাঁ এনপিআর দিয়ে অথবা এনসিআর দিয়ে ডেফিনেটলি আসবে একটা, এটা দেখেন এটা সহজ, এটা আমরা বারবার শিখছি, এগ্রিকালচারের জন্য এটা আসবে, এগ্রিকালচারে এইভাবে আসবে একটা, ঠিক আছে। এটা কি নির্ণয় করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে, এটা আমরা জানতাম ঢাল কিভাবে নির্ণয় করে, জানি না ঢাল কিভাবে নির্ণয় করে বলেন তো, ঢাল নির্ণয় করা হচ্ছে মাইনাস দিয়ে, যে x এর প্রকৃত অন্তরীকরণ, বলেন आंसर বলেন, এটা x এর প্রকৃত অন্তরীকরণ ডিভাইড বাই হচ্ছে y এর প্রকৃত অন্তরীকরণ, y এর প্রকৃত অন্তরীকরণ, ঠিক আছে। একটা হচ্ছে x এর প্রকৃত অন্তরীকরণ আর একটা হচ্ছে y এর প্রকৃত অন্তরীকরণ, ঠিক আছে, একটা x এর প্রকৃত অন্তরীকরণ আর একটা হচ্ছে y এর প্রকৃত অন্তরীকরণ। এবার প্রকৃত অন্তরীকরণ মানে কি, কি आंसर কেউ বলতেছেন কি দেখি, এটার কত आंसर, ঢাল নির্ণয় সহজ, দেখি আমরা এখন মাইনাস দিলাম, হ্যাঁ x এখানে x আছে তাহলে কত হবে 2x, এখানে x এর ডিরেক্ট কত 1, এখানে যেহেতু প্লাস ছিল যে প্লাস দিলাম, তাহলে কত হবে 3y, এখানে কি x আছে, এখানে x নাই, তাহলে এই পোরশনটা বাদ, নিচে গেলাম, এবার কার নিচে y ডিরেক্ট, এখানে কি y আছে না, এই পোরশনটা বাদ, তাহলে y এর ডিরেক্ট কত এখানে ভাই 1, তাহলে কত হলো এখানে 3x, এখানে হচ্ছে প্লাস 10y, বুঝছি না বুঝি না, এই দেখ তাহলে কোনটা आंसर y6 + 3y 3x + 10y, এক নাম্বারটা आंसर, তাই না 1, আচ্ছা রিফাত ভাই বলছে 1, কারিয়া কেউ বলছে 1, রাইতা কেউ সবাই 1 বলছেন, ঠিক আছে তো 1 आंसर, ওকে। এই টাইপের কিন্তু আসবে, এগ্রিকালচারেও আসবে, আমাদের হাজির দেশেও আসবে, ওকে। এবার দেখেন পরেরটাতে যাই, এই দেখেন ওমেগা যুক্ত, দেখেন তাহলে জটিল সংখ্যা থেকে কয়টা আসছে, দুইটা আসছে, বিন্যাস সমাবেশ থেকে কয়টা আসছে, দুইটা আসছে, তাহলে দ্বিপদী থেকে কয়টা আসছে, দুইটা আসছে দেখলাম, একটা মধ্যপদ, আচ্ছা একটাই দেখছি মধ্যপদ আসছে, ঠিক আছে। এবার দেখেন তাহলে ওমেগা যুক্ত মান এটা কত, এটা বলেন ভাই, এটা সহজ, এটা আপনারা জানেন কি করতে হয়, তাই না, এটা आंसर বলেন তো, এটা आंसर দেখি একটু কে বলতে পারছে, ওমেগা টু দি পাওয়ার n 3n আমরা জানতাম ইকুয়াল টু 1, ওমেগা পাওয়ার 3n প্লাস 1 ইজ ইকুয়াল টু ওমেগা, ওমেগা পাওয়ার 3n প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, ওমেগা স্কয়ার না, এই তিনটা আপনারা জানতেন কি জানতেন না, তাহলে এটা आंसर বের করা সহজ কি সহজ না, সি आंसर হচ্ছে সি, কে বলছে রিফাত ভাই, আচ্ছা রিফাত ভাই বলছে সি ওমেগা না, আচ্ছা চেক করি, তাহলে আমরা কি করতে 3n মানে এই যে পাওয়ারটা দেওয়া আছে আমাদের 242, এটাকে হচ্ছে কি দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, ওকে 3 দ্বারা ভাগ যদি আমরা করি তাহলে রিমেইনিং যেটা কোশ্চেন থাকে মানে ভাগশেষ যেটা থাকে সেটাই आंसर হয় নরমালি, তাহলে 3 8 24 দিলাম, শূন্য হয়েছে 3 8 24, তাই না 24, তাহলে থাকলো 2 80, তাহলে হচ্ছে দেখেন ওমেগা 3 * 80 ভাবে লিখতে পারতেন, প্লাস হচ্ছে 2, এটা মানে 1, এটা মানে হচ্ছে ওমেগা স্কয়ার না, 3 8 24 এরকম ওমেগা স্কয়ার হবে, তো কত নাম্বারটা 4 নম্বর आंसर, 15 হচ্ছে 4, হ্যাঁ 15 4 आंसर, রিফাত ভাই 4 आंसर, 4 ইজ দা आंसर, 4 आंसर, বুঝছি। এই দেখেন তাহলে আমরা বললাম ওমেগার যদি বড় পাওয়ার দেওয়া থাকে সেটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, অবশিষ্ট যে মানটা থাকবে সেটাই হবে आंसर, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ভাগ হয়েছে 3 8 24 24 না, তাহলে হচ্ছে 80 হলো, আর হচ্ছে প্লাস 2 যেহেতু 42 ছিল, 3 8 24 মানে কি, আমরা কি করছিলাম বলা কি 3 8 24 ভাগ হয়েছে, অবশিষ্ট ছিল 2, এই 2টাই তো হবে, তাই না, বুঝছেন বুঝি নাই, আশা করি বুঝছেন, হ্যাঁ 4 নম্বর आंसर। এবার পরেরটা যে দেখেন 3n 5n মানের দুটি, এটা মানে হবে মানের দুটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, এটা তো সহজ, ভেক্টর দিয়েও পারবেন অথবা বলবিদ্যা দিয়েও পারবেন, তাই না। দেখেন বলছে দুইটা বল পরস্পর বিপরীত দিকে গেছে, মানে মধ্যবর্তী কোণ কত, বলেন তো 180 ডিগ্রি, তাহলে আমরা পড়ছিলাম এইভাবে 0 ডিগ্রি হলে কি হবে, 180 ডিগ্রি হলে কি হবে, তাই না, আর 90 ডিগ্রি হলে কি হবে পড়ছিলাম না, যদি 0 ডিগ্রি হয় তাহলে আরটা ম্যাক্সিমাম হবে, লব্ধিটা ম্যাক্সিমাম হবে, যদি লব্ধিটা ম্যাক্সিমাম হয় তাহলে বল দ্বয়ের যোগফল লব্ধির মানটা হবে, তাই না, p + q ভাগ করছিলেন ভেক্টরে, আর 180 ডিগ্রি হলে কি হবে, লব্ধিটা মিনিমাম হবে, মিনিমাম হলে কি করছিলেন p নেগেশন q, এটা করছিলেন, তাই না, আর যদি 90 ডিগ্রি হয় তাহলে আরটা কি করছিলেন, আরটা করছিলেন p² + q², তাই কি না, এইভাবে আমরা করছিলাম, ওকে।
তাহলে আমাকে কি বলছে বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে 3 নিউটন ও 5 নিউটন মানে দুটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে লব্ধিটা কত হবে ভাইয়া, এটা হবে প্রশ্ন, লব্ধিটা কত। ঠিক আছে, এ आंसर আচ্ছা দেখি তাহলে। হ্যাঁ ঠিক আছে, এই आंसर। এখন যেহেতু বলছে 180 দিকে তাহলে মিনিমাম হবে, মানে বিয়োগ করতে হবে। 5 থেকে 3 বাদ দিলে কত হবে, 2 নিউটন, এইজন্য 2 নিউটন। ঠিক আছে, 1 নাম্বারটা आंसर। ঠিক আছে সবাই পারছেন, 1 নাম্বারটা आंसर। ওকে ঠিক আছে, এবার পরেরটাতে যাই দেখি। 17 নাম্বার। আচ্ছা দেখেন এটা সহজ। এটা কি বলছে দেখেন, বেসিক জিনিসগুলো কিন্তু আসছে। এটা আবার ভেক্টর থেকেও বলতে পারেন, ম্যাথের ভেক্টর অথবা ফিজিক্সের ভেক্টর অথবা বলবিদ্যা থেকেও বলতে পারেন। ঠিক আছে, তাহলে কি বলছে, এই যে OA আর OB দেওয়া আছে, AB এর মান নির্ণয় করতে হবে। AB = কি হয় বলেন তো কি ভাইয়া, AB হবে OB মাইনাস হচ্ছে OA। এই যে মানে এইটা থেকে এটা বিয়োগ করবে, তারপরে মান বের করে দিবেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা করি। 4 থেকে 2 বাদ দিলে কত, টুয়াইস I, এখানে হচ্ছে -3 প্লাস, এটা থেকে আমরা এটা বাদ দিব, তাহলে মাইনাস হচ্ছে 9J, এটা থেকে ওটা বাদ দিব, তাহলে হচ্ছে -6, তাই না? বুঝছি না বুঝি নাই, -6 না +6 হবে, এটা +6 কে বুঝছি না বুঝি নাই। যদি বুঝে থাকি এটার মান এখন বের করতে হবে। 2 এর উপর স্কয়ার প্লাস 9 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার, তাহলে কত হবে ভাইয়া, 2 দুগুণে 4 প্লাস 9 9 81 প্লাস 6 6 36 36। এটা হিসাব করে যা হবে তাই आंसर। দেখেন হিসাব করে কি হবে आंसर, বলেন দেখি এর आंसर কত হবে, বলি এর आंसर কত হবে। ঠিক আছে, এটার आंसर কত হবে দেখেন, এইটা হবে। ঠিক আছে, 3 নাম্বার, এটা হিসাব করে দেখবেন তো এটা आंसर। ওকে বুঝছি না বুঝি নাই, সি आंसर, সি। হ্যাঁ আচ্ছা সি आंसर। ঠিক আছে, এবার পরেরটাতে যা দেখেন 18 নম্বর। এটা দেখেন কোথা থেকে আসছে, পরাবৃত্ত, তার মানে কোণিক থেকে আসছে, তাই না? তা আমরা একটা শিখছিলাম প্যাটার্ন, কি বলেন তো, এটা কে বলতে পারবে? আমরা একটা প্যাটার্ন শিখছিলাম। প্যাটার্নটা হচ্ছে একটা রেখা দেওয়া থাকবে, y² = 4ax, একটা পরাবৃত্ত। ঠিক আছে, এই পরাবৃত্তটি y = mx + c, y = mx + c, এই পরাবৃত্তের একটা যদি স্পর্শক হয়, ঠিক আছে, অথবা এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করলে c = কি জানতেন, a ভাগ m, c = জানতেন a ভাগ m। ঠিক আছে, তার মানে দেখেন এটা একটা পরাবৃত্তির সমীকরণ, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলে c, এই যে ধ্রুবক পদটা এখানে c = a ভাগ m। a মানে কত এখান থেকে পাবেন, এর ভ্যালু হচ্ছে 6 ভাগ 4, যা থাকে থাক 4 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে এর মান পাবেন। তাহলে a ভাগ m, 6 ভাগ 4, m এর মান কত ভাইয়া, এখানে 2, এই যে দিলাম 2, তাহলে आंसर কত হবে ভাইয়া, आंसर কত হবে বলেন, 2 আর 3/4, তাহলে কত आंसर, 2 নাম্বারটা आंसर। 18 হচ্ছে কত, 2 आंसर। রাইট আপনি বলছেন 2 आंसर। ঠিক আছে, বি आंसर। এটা কত आंसर, 1 কেন, এটা 2 হবে, c = a ভাগ m না, এই দেখেন এটা হচ্ছে c = a ভাগ m, বুঝা গেছে না নাই? এখন 6/4 ছিল ইনটু হচ্ছে 1 ভাগ 2, এই যে এখানে 3, তাহলে 3 ভাগ 4, 2 নাম্বারটা आंसर। ওকে, তাহলে আমি কি বললাম, একটা রেখা দেওয়া থাকবে, একটা পরাবৃত্ত, একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে c = a/m হয়, এই যে এটা প্যাটার্ন, এটা হলো প্যাটার্ন। ঠিক আছে, এটা হলো প্যাটার্ন। ঠিক আছে, এটা হলো প্যাটার্ন। ওকে, তাহলে এবার দেখেন পরেরটাতে যাই। ঠিক আছে, একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 3 5 7 হলে স্থূলকোণটির মান কত, এটা হাজিদান সেবার আসবে, শিওর থাকেন এটা আসবে, এগ্রিকালচারও আসতে পারে। হ্যাঁ, আমরা একটা মুখস্থ পড়া দিচ্ছি তোমাদেরকে, তাই না? 3 5 7 হলে কি হবে? আচ্ছা হ্যাঁ, সুন্দর করে লিখছে। এটা आंसर কত, 120, সবাই জানে এটা, তাই না? এটা কমন, এটা আসবে, এটা পরীক্ষায় আসবে এবারও। ঠিক আছে, 3 5 7 বাহুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের বৃহত্তম কোণ কিভাবে নির্ণয় করে সেটা একটা শিখি। মেইন সূত্র হচ্ছে এটা, cos c = বৃহত্তম কোণটা ধরলাম c, অথবা এরকম ভাবে করতে পারেন, বৃহত্তম কোণটা ধরলাম c, তাহলে cos ইনভার্স a² + b² - c² ভাগ হচ্ছে twice ab। ঠিক আছে, বৃহত্তম বাহু, যেহেতু বলছে বৃহত্তম স্থূলকোণ মানে বৃহত্তম কোণ, তাহলে অবশ্যই c টা কার ভ্যালু ধরবো আমরা, c এর ভ্যালু কত ধরবো, এখানে 7 ধরবো, 7। ঠিক আছে, তাহলে cos ইনভার্স ধরলাম, এখানে হচ্ছে 3 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 7 এর উপর স্কয়ার ভাগ হচ্ছে 2 3 5, এটা হিসাব করলে যা হবে তা, এটা হবে cos ইনভার্স মাইনাস হাফ। ঠিক আছে, cos কত মান, হাফ, 60 ডিগ্রি, যেহেতু মাইনাস আছে তাহলে কত হবে, একটা কোয়াড্রেন্ট যোগ করে দেব, 120 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝছেন বুঝি নাই?
বি বি, হ্যাঁ এটা সবাই পারবেন আমি জানি। ওকে, এবার দেখি পরেরটা দেখি। এইবার দেখুন ভাইয়া, এইটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখেন এটা দ্বিঘাত সমীকরণ হলে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? এই যে এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা কি অ্যান্সার বলেন? এটা সহজ, ছোট বাচ্চার প্রশ্ন। বলেন তো এটা কে বলতে পারবে? এটা বলেন, সেম ভাই বলো দেখি এটার কত অ্যান্সার। বলছে সমীকরণ দ্বিঘাত হলে a এর ভ্যালু কত বা b কোনটা হবে। বলছে যেহেতু এটা বলছে দ্বিঘাত সমীকরণ, তো এই যে এটাকে চিন্তা করতে হবে, a যদি 0 হয়ে যায় ভাইয়া তাহলে কি সেটা দ্বিঘাত হবে? a 0 হয়ে গেলে তো এই প্রশ্নটাই থাকবে না, তাই না? তাহলে হবে a is not 0, a is not 0। তাহলে কোনটা অ্যান্সার? 3 নম্বরটা অ্যান্সার। দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে এই যে এটা 0 হওয়া যাবে না। যদি এটা 0 হয়ে যায় তাহলে কি হবে অ্যান্সার? তাহলে তো অ্যান্সার আমার এটা একঘাত হয়ে যাবে, তখন এই প্রশ্নটা থাকবে না, তখন একঘাত হয়ে যাবে না। ওকে, তাহলে কত অ্যান্সার? 4 নম্বরটা অ্যান্সার। ওকে, এবার দেখি 4 না 3 নম্বরটা অ্যান্সার, a is not equal to 0। এবার দেখেন বলছে 12 জন ছাত্র প্রতিযোগিতায় অংশ নিলে প্রথম 3টি পুরস্কার কত ভাবে দেওয়া যায়। এটা আপনারা জানেন, পুরস্কার বিতরণের ক্ষেত্রে এটা সমাবেশ থেকে আসছে। ওকে, পুরস্কার বিতরণের ক্ষেত্রে কি ছিল? পুরস্কার বিতরণের ক্ষেত্রে একটা প্যাটার্ন ছিল, ঠিক আছে? n টু দি পাওয়ার r, প্রার্থী পাওয়ার পুরস্কার, ঠিক আছে? প্রার্থী পাওয়ার পুরস্কার, প্যাটার্নটা হবে প্রার্থী পাওয়ার পুরস্কার। হ্যাঁ, তাহলে প্রার্থী পাওয়ার পুরস্কার হলে কি হবে বলেন তো? প্রার্থী পাওয়ার পুরস্কার হলে কত হবে অ্যান্সার? বলেন কত হবে অ্যান্সার? প্রার্থী পাওয়ার পুরস্কার 12 জন প্রার্থীকে প্রথম 3টি মানে 10 টু দি পাওয়ার 12 টু দি পাওয়ার 3, এক নম্বরটা অ্যান্সার। ওকে, বুঝছি? এটা হচ্ছে প্রার্থী পাওয়ার পুরস্কার, এরকম হবে প্রার্থী পাওয়ার পুরস্কার হবে। ঠিক আছে, ঠিক আছে, এক অ্যান্সার। ওকে, এবার দেখেন আবার জটিল সংখ্যা থেকে আসছে। দেখেন তার মানে হচ্ছে জটিল সংখ্যা থেকে রিপিট হচ্ছে 2টা, বহুপদী থেকে আসছে 2টা, এইভাবে আমরা বলতে পারি না, দ্বিপদী থেকে আসছে 2টা, তাই না? এবার দেখেন a স্কয়ার b স্কয়ার আমরা জানতাম, এটা হচ্ছে জটিল সংখ্যার ধর্মাবলী থেকে আসছে, আমাদের ক্লাসে নোটে দেওয়া ছিল জটিল সংখ্যার ধর্মাবলী। ঠিক আছে, কি ছিল? a প্লাস ib ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে? এক নাম্বার ধর্ম। 2 নাম্বার ধর্ম ছিল a প্লাস ib ইজ ইকুয়াল টু c প্লাস id হলে কি হবে, তাই না? 3 নাম্বার ছিল হচ্ছে আমরা কি বলছিলাম? দুটি জটিল সংখ্যার সবফল জটিল হবে, তাই না? 4 নাম্বার বলছিলাম অনুবন্ধী হয় এমন দুটি জটিল সংখ্যার যোগফল ও বিয়োগফল। আমরা কি বলছিলাম? গুণফল ও যোগফল হচ্ছে পজিটিভ, বাকিগুলো সব বাস্তব অবাস্তব, বাস্তব বাকি সব অবাস্তব। 20 হচ্ছে c, 22 এর কত? এবার দেখেন তাহলে তো বোঝাই যায় a is equal to 0, b is equal to 0, ঠিক আছে? তাহলে কত आंसर ভাইয়া? 0 आंसर। তাহলে দেখেন 22 এর आंसर কত? 22 এর आंसर হচ্ছে 4, ঠিক আছে? এইবার দেখি 23 নাম্বারটা দেখেন। 23 নাম্বারও সোজা, এটা আপনারা সবাই জানেন। বলেন দেখি কত आंसर? 23 এর आंसर বলেন ভাই। তা আপনি 23 এর आंसर বলো। মোনালিসা সরকার 23 এর आंसर বলেন। সিয়াম ভাইয়া, রিফা, এরা বল। বাকিটা দেখতেছ না কেন? ঠিক আছে, এটার आंसर বলেন দেখি কত आंसर এটা? সহজ, আমি একটু হিন্টস দিয়ে দিই, তারপর आंसरটা আপনারা করে দেবেন। ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, आंसरটা আপনারা করে দিবেন। এই যে এখানে স্কয়ার আছে না ভাইয়া, এটা কি স্কয়ার রাখা যাবে না? স্কয়ারটা আমাকে সরাই দিতে হবে। তাহলে আমি যদি দেখি এখানে 2 sin স্কয়ার থিটা, আমরা সূত্র জানি না? জানি না, অবশ্যই জানি। d থিটা আজকেই পড়াইলাম ক্লাসে এটা, তাই না? এই দেখেন, তাহলে a টু ভ্যানিশ হয়ে যাবে, যাবে না? কেটে দেওয়া যায়, আগেরটাই থাকলো। তাহলে এইবার আপনি কি জানেন বলেন দেখি? পাই বাই 2 দিলাম ইকুয়াল টু 0। এবার হচ্ছে 2 sin স্কয়ার থিটার সূত্র কি জানেন? 1 - cos 2 থিটা না? তাহলে 1 - cos 2 থিটা মানে কত হবে? 4 থিটা, ঠিক আছে? এই যে b থিটা। ওকে, এটার ভ্যালু সবাই বের করতে পারবে। পারবেন কি পারবেন না? বলেন তাহলে आंसर কত? आंसर সবাই জানে কত आंसर? পাই বাই 4 आंसर কত ভাইয়া? এটার কত आंसर? 23 এর आंसर কত বলেন? 23 এর आंसर কত? 23 এর आंसर কত? সেম ভাই বলো 23 এর आंसर কত? ঠিক আছে, 23 এর आंसर কত? 23 এর आंसर হচ্ছে 2। এখন দেখেন এটাকে পৃথক করে নেবেন আপনি, হাফ নিয়ে দিলেন এখানে, তাই না? এরকম নিলাম, তাহলে তার d থিটা হবে না? এই যে এটাকে আবার মাইনাস দিয়ে হাফ দিলাম, এটাকে আবার cos 4 থিটা ভাগ হচ্ছে, সরি 4 থিটাকে পৃথক করে দেখাচ্ছি। ওকে, d থিটা এখানে হচ্ছে কত? 0 থেকে পাই বাই 2, এখানেও 0 থেকে পাই বাই 2। এখানে এটা হিসাব করেন, হিসাব করলে পাই বাই 4 পাবেন। ওকে, এটা হিসাব করেন, হিসাব করলে পাই বাই 4 পাবেন। তার মানে এটা মানে থিটা, আচ্ছা করে দিচ্ছি, টোটালটা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হাফ থাকলো, এটা মানে হলো থিটা, থিটাটাকে বসালেন আপনি পাই বাই 2, এখানে 0, এখানে কত হবে? cos থিটা কি sin থিটা না? cos থিটা হচ্ছে ডিরেক্ট করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে কি হবে? sin থিটা, তাই না?
মাইনাস সাইন থিটা না, শুধু সাইন থিটা, তাহলে এখানে ছিল হাফ, এখানে সাইন 4 থিটা হলো, 4 থিটা যেহেতু 4 দ্বারা ভাগ করে দিতে হবে, তাই না, আর ডিভাইডেড বাই পাই বাই 2 ইজ 0। ওকে, বুঝছি না? বুঝছি নাই? 4 দ্বারা ভাগ করে দিলাম, পাই বাই 2 হয়ে গেল। কে বুঝে নাই? বুঝছি না? ওকে, এবার তাহলে आंसर এখানে খালি মানটা বসায় দেন, তাহলে কত आंसर? 2 নাম্বারটা आंसर। ঠিক আছে, এবার দেখি 24 নাম্বার জানা কোনটি সঠিক নয়, এটা সবাই জানে। দেখেন ত্রিকোণমিতি থেকে একটাই মাত্র প্রশ্ন আসছে। এবার দেখো ত্রিকোণমিতি থেকে একটাই মাত্র প্রশ্ন আসছে, তাই না? এই সময় কিন্তু 3টা 4টা শিফট ছিল, 3টা শিফট ছিল মনে হয় বি ইউনিটের, বা 4টা। ঠিক আছে, যে কোনো একটা শিফটের আমরা প্রশ্ন তুলছি। এটা কত आंसर বলছে সঠিক নয় কোনটা? 24 এর आंसर বলেন। সে আমরা বলো 24 এর आंसर বলো। মোনালিসা সরকার বলেন 24 এর आंसर কত? ঠিক আছে, বলছে কোনটি সঠিক নয়। সঠিক নয় কোনটা? দেখেন এগুলা সব সঠিক, এই হজম করতে পারে না, মাইনাস cos হজম করতে পারে, কি এটা তো সঠিক নয়। sec θ মাইনাস ভাইয়া বলছে কোনটা সঠিক নয়, পুরো এটাও তো সঠিক নয়। মাইনাস cos এটা হয়তো হজম করতে পারে না, এটা ঠিক আছে, তাহলে sec θ মাইনাস হজম করতে পারে, তো এইটা হজম করতে পারে না, এইটা আর এইটা সঠিক নয়, দুইটা ভুল করে দেওয়া আছে এখানে, একটা ভিতরে आंसर যে কোনো কোনটা সঠিক নয়, তাই না? বি নাম্বারটা, কারণ দেখেন cos তো হজম করতে পারে, তাহলে এটা এখানে হইতো না, তাই না? এটাও এখানে হইতো না, যদি না হইতো তাহলে এই দুটো রাইট, তাই না? ছোটবেলা থেকে শিখে আসছিলেন যে কে মাইনাস হজম করতে পারে। 24 এর হচ্ছে বি। আচ্ছা 24 এর বি, 24 এর বি, জি ভাই 24 এর বি ছিল, সিও ছিল। ঠিক আছে, বি সি দুটোই হবে। হ্যাঁ ঠিক আছে, রাইট আর বলছে বি আর সি। ওকে, বি সি দুটোই। এবার দেখি লাস্ট ওয়ান, মনে হয় লাস্ট ওয়ান, এই যে 25টা ম্যাথ, এটা ডিএক্স ডি বাই ডিএক্স। বলেন এটা কি आंसर হবে? বলেন দেখি ভাইয়া এটা কি आंसर হবে? এটা কি आंसर হবে? এটা একটু জানতে চাই কি आंसर হবে এটা। ঠিক আছে, এটা মনে হয় অন্য শিফটের আমরা কোশ্চেন দিয়ে দিছি। বলেন দেখি কি आंसर হবে। আমরা এইভাবে আগে x টাকে ডিফাইন করে নিই, তাই না? x টাকে ডিফাইন করে নিলে কি হবে? 2 ln y স্কয়ার হবে না? নাই, এখানে হবে y, এই ln কাটে গেছে, তার মানে y, তার মানে x ইকুয়াল টু কি বলছে? y, তাহলে dy বাই dx কত? dy বাই dx কত? বলো आंसर বলো। এটা आंसर থাকলো তোমাদের, আমি বলতেছি না, বলেন। সি সি বলছে সরকার, সি বলছিলেন। আচ্ছা ভাই ঠিক আছে, বি আর সি দুইটাই ছিল। এইটা কি आंसर? 25 এর आंसर বলেন। রাইট আর বলছে 1। আচ্ছা রাইট আর বলছে 1, রাইট আর বলছে 1, তাহলে কোনটা आंसर হবে? বুঝা যাচ্ছে কোন आंसर হবে কি? বলো ভাই বলো। এইটা কোশ্চেনে ই দিছিলেন, কোথায় ই দিছিলাম? এই যে এখানে 2 ln স্কয়ার না, এখানে দেখেন যে আমি তো ln স্কয়ার আগেরটা যদি বলি 25টা, দেখেন এই যে ই ln y আছে না, এই 2টাকে কিন্তু এদিকে নিয়ে যাওয়া যায়, এই জন্য এইভাবে দিলাম, এখানে y দিলাম। ই আর ln কেটে গেছে না, ই আর ln তো 1 লেখা যায়, তাহলে y স্কয়ার ভাগ হচ্ছে y, এটা মানে কত? তাহলে y স্কয়ার y কাটে দিলে y হবে না, তাহলে x ইকুয়াল টু y। তাহলে কার ডিরেকশন নির্ণয় করতে বলছে? x এর ডিরেকশন নির্ণয় করতে বলছে না, তাহলে কত आंसर? রাইট আপনি 25 এর কত आंसर? 25 এর তাহলে এক आंसर। x এর ডিরেকশন কত? 1, তাহলে আমরা জানি dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু 1, কত आंसर? 1 आंसर। ওকে, বুঝছি না? বুঝি নাই? তাহলে দেখেন এখান থেকে আমরা কি সামারাইজ করতে পারি না যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, বা কোনগুলো থেকে প্রশ্ন আসছে? আউট অফ সিলেবাস থেকে বেশি ছিল, তাই না? আউট অফ সিলেবাস মানে দ্বিপদী ছিল, ওই চ্যাপ্টারটা অবশ্যই করতে হবে। বিন্যাস সমাবেশে এই চ্যাপ্টারটা পড়তেই হবে আপনাদেরকে, তো আমরা পড়বই। ঠিক আছে, এই যে এইভাবে আমরা একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি আগে, দেন আমরা ঈদের পর রুটিন অনুযায়ী ক্লাস করবো। ঠিক আছে, কালকে আমরা হচ্ছে ফিজিক্সের যাবে এই প্রশ্ন নিজে আলোচনা করবো। ঠিক আছে, ফিজিক্সের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এখানে তোমাদের একটা ভাইয়া আছে দেশের ফাইনাল ইয়ারে পড়ে মেবি, ঠিক আছে, উনি আসে ক্লাস করবেন। ঠিক আছে, ট্রিপলিতে পড়ে, ইসিইতে পড়ে, সরি। ঠিক আছে, তারপরে কেমিস্ট্রি ক্লাস আমাদের আরো ভালো ভালো স্যাররা আসে নিয়ে নেবে। ঠিক আছে, সবাইকে খালি গ্রুপে অ্যাড করে দেন আপনারা, আমাদের যে এইচএসটি স্পেশাল গ্রুপে, ওখানে যদি অনেকজন হয় তখন আমরা রুটিন অনুযায়ী ক্লাস নেব। ঠিক আছে, দেখি এরপরে কোনো কিছু আছে নাকি। এই যে 25টা ম্যাথ ছিল ভাইয়া, 25টা ম্যাথ হাতে জানে সে খুবই সহজ দেয়, এটাই কি আর নাই। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের পারতে হবে। আমরা যেগুলো ক্লাসে পড়াই দিচ্ছি বা হচ্ছে যে প্যাটার্নগুলো দিব সেগুলোর মধ্যেই প্রশ্ন আসবে, হ্যাঁ, আর অন্য কিছু লাগবে না। সো এই জন্য হচ্ছে ম্যাথগুলো অবশ্যই প্যাটার্ন ধরে ধরে করতে হবে আপনাদেরকে। দেখবেন এই ইউনিটে কিন্তু আপনার ম্যাথ নাই, কিন্তু আবার ওখানে যখন ফিজিক্স পড়তে যাবেন তখন ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম আসে। ঠিক আছে, ফিজিক্সের হচ্ছে আপনার থিওরিটিক্যাল টাইপটা পড়তে হবে এই ইউনিটের জন্য। বি ইউনিটে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম এবং থিওরি দুটোই আসে। ওকে,
এই জন্য হচ্ছে থিওরি সহ পড়তে হবে। আর ম্যাথ তো আমরা শেখাবোই, যেগুলো শেখাবো সেইগুলোই আসবে, এর বাইরে না করলেও হবে। ওকে, এর বাইরে না করলেও হবে, হাজির সবগুলাই কমন পাবেন আশা করি। ঠিক আছে, সে পর্যন্ত তাহলে ভালো থাকেন। কালকে ক্লাস হবে আমাদের ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স লাইভ ক্লাস হবে, টাইমটা আমরা পরে বলে দেবো। ঠিক আছে, সবাই অ্যাটেন্ড করবেন, ক্লাসগুলো একটু শেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে হবে। আর হচ্ছে গ্রুপে আমাদের অ্যাড করান, মেম্বার অ্যাড করান, অনেকগুলো মেম্বার হলে আমরা তখন রেগুলার ক্লাস নেব। ফ্রি ক্লাসগুলো অবশ্যই ফ্রি সব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, বাই বাই, প্র্যাকটিস করেন। আচ্ছা, ঈদের দাওয়াত থাকলো না, ঠিক আছে ভাইয়া, তোমারও ঈদের দাওয়াত থাকলো। রায়তা আপি কি নাম, যখন আসবে তখন দেখিও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, গুড নাইট।